শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। বিএনপির নেতৃত্বে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল সময়ে। পরিবর্তনশীল বৈশ্বিক রাজনীতি, পরাশক্তিগুলোর মধ্যকার ভূ রাজনৈতিক দ্বন্দ্ব এবং অর্থনৈতিক বাস্তবতার নিরিখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে, যেখানে অতীতের অভিজ্ঞতার পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন দৃষ্টিভঙ্গি অপরিহার্য। বিশেষজ্ঞদের মতে এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনো একটি দেশের সঙ্গে সম্পর্কের গভীরতা নয়, বরং বিভিন্ন অংশীদারের সঙ্গে এমন সম্পর্ক গড়ে তোলা যা দীর্ঘমেয়াদী উন্নয়নকে সহায়তা করবে এবং একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবে। তাই এই মুহূর্তে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ কোনো একক শক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো নয়, বরং এমন একটি সক্ষম রাষ্ট্র গড়ে তোলা যা পরিবর্তিত আন্তর্জাতিক পরিবেশে জাতীয় স্বার্থ রক্ষা করবে এবং নতুন সুযোগকে বাস্তবতা অর্জনে রূপ দিতে হবে বা রূপ দিতে পারবে। এরকম একটি বিষয়ে আমরা আলোচনা করতে চাই। তাই আজকে বৈশ্বিক প্রেক্ষাপট ও বাংলাদেশের পররাষ্ট্রনীতি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনা যদি সুযোগ থাকে সমসাময়িক বিষয় নিয়েও আমরা আলোচনা করবার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আজকে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। ডাক্তার রাকিব আল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন শাকিল মাহমুদ, লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। শাকিল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। আলোচনায় ঢুকতে চাই বৈশ্বিক প্রেক্ষাপট ও বাংলাদেশের পররাষ্ট্রনীতি। আমরা দেখছি সরকার গঠন হওয়ার পর থেকে বিভিন্ন দেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, এবং সেই সাথে এরই মধ্যে চীন, মালয়েশিয়া সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সেক্ষেত্রে বিভিন্ন সমঝোতা চুক্তি হয়েছে, বিভিন্ন প্রস্তাবও এসেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের এখন কি করা উচিত, কি করা উচিত নয়, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে একটু যেতে চাই শাকিল মাহমুদের কাছে। শাকিল মাহমুদ, সম্পূর্ণ স্বাধীন পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষে এখন কতটা সম্ভব বলে মনে হয়? দেখেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ এখন এমন একটি অবস্থায় আছে, এখানে বাংলাদেশের জন্য এখন আমি বলবো যে অবারিত একটা সুযোগ। বিশেষ করে আমি যদি বর্তমান প্রধানমন্ত্রী তার যে বাংলাদেশ ফার্স্ট পলিসি, এটাকে নিয়ে যদি আমি বলি, এটাকে বলবো যে সে অবশ্যই একটা পজিটিভ স্ট্যান্ড নিয়েছে। এ অর্থে বিশেষ করে আপনি যেমন আলোচনার শুরুতে বলেছেন যে খুব সেন্সিটিভ একটা মুহূর্তে বাংলাদেশের এই নতুন সরকার দায়িত্ব নিয়েছে। সেক্ষেত্রে ভৌগোলিকভাবে যদি আমরা বিশ্ব রাজনীতির অবস্থাও চিন্তা করি, যুক্তরাষ্ট্রের যে প্রভাব বলয় সেটা কিন্তু আমাদের শুধু মধ্যপ্রাচ্য না, আমাদের দক্ষিণ এশিয়া ঘিরেও কিন্তু এক ধরনের মার্কিন আধিপত্য বিস্তারের যে এক ধরনের আগ্রাসী পরিকল্পনা, সেটা কিন্তু এখনও চলমান রয়েছে। তো সেই হিসেবে আমি মনে করি যে বর্তমান প্রধানমন্ত্রী যে স্ট্যান্ড নিয়েছেন, বিশেষ করে আমরা যদি অতি সাম্প্রতিক মানে জাস্ট গত 3 দিন আগের যে স্টেটমেন্ট আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, তো আমি বলবো যে গত 4 দশকেও হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় এরকম বোল্ড কোনো স্টেটমেন্ট কখনোই নিতে পারেনি। ভারতের বিরুদ্ধে যেটা বলছেন, আমি শুধু এই অর্থে বলছি না, এটা ভারতের বিরুদ্ধে না, সামগ্রিকভাবে যে বাংলাদেশকে এগিয়ে রাখার যে জায়গাটা। দেখেন, ভারতের সঙ্গে যদি আমাদের বিরোধ আমি বলবো না যে আমাদের দেনা পাওনার একটা হিসেব, আমি এটা ফরেন পলিসিতে সবসময় হচ্ছে যে দেনা পাওনার একটা হিসেবের জায়গা বলি। ধরেন আমি যদি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির কথাও চিন্তা করি, আমি এটাকে খুব সূক্ষ্মভাবে বোঝার সুবিধার্থে বলি যে বিষয়টা হচ্ছে যে আমরা যে গ্রামীণ আবহে যারা আমরা বেড়ে উঠেছি, যে এক্কা দোক্কা খেলার মতো একটা পরিস্থিতি। যারা এক্কা দোক্কা খেলতাম আমরা ছোটোবেলায় কি দেখতাম, যে অনেকগুলি কোর্ট থাকতো, তখন আপনি এক পা উঁচু করে নিয়ে আপনি অনেকগুলো করেছে, যেই পড়ে যাচ্ছে ওখানে কিন্তু আপনার মানে বন্ধু কেউ নেই, তার মানে আপনাকে কি পা উঁচু করেই চলতে হচ্ছে। তো বাংলাদেশের ওই স্ট্যান্ড থেকে গত 50 বছরে কি চেঞ্জ হয়েছে? বাংলাদেশকে ওই অর্থে বন্ধুত্বপূর্ণ মনোভাব কেউই দেখায়নি। সবাই যারাই এখানে এসেছে তাদের নিজেদের স্বার্থের জন্য এসেছে। তো জিয়াউর রহমানের সেই সময় যদি আপনি চিন্তা করেন, আমাদের জাস্ট ভারতের সাথে সবচেয়ে বড় যে অমীমাংসিত জায়গাটা আমাদের ভারত বলতে গেলেই যেটা আসে যে আমাদের এই অঞ্চলের রাজনীতি এবং ভূ রাজনীতির একটা প্রেক্ষাপট বড় আসে যে অমীমাংসিত নদীর ইস্যু। ধরেন আপনি যদি সেই 1960-এর কথা চিন্তা করেন, তখন কি হলো, আমরা সেই যে গঙ্গা ব্যারেজ নিয়ে যে রাজনীতিটা হলো,
সেই ভারতের যে প্ল্যানটা কি ছিল, যারা কলকাতার নদী বন্দরকে তারা এক ধরনের সেফটি সিকিউরিটি যেটা দেওয়া সেটা হবে এবং সেখানে অভিন্ন কিছু ব্রিজ তৈরি হবে, সেইখান থেকে এসে সেটা কিন্তু কত আমরা দেখলাম ধরেন 1970-এর দিকে এসে হলো। হ্যাঁ, এরপরে আমাদের প্রেক্ষাপটে কি হলো, আমাদের দেশ স্বাধীনের পরে কিন্তু আমাদের এই যে যৌথ নদী কমিশন হলো, এরপরে আবার তখন দেখলাম শেখ মুজিবের সময় 74-এ কি হলো, একটা চুক্তি হলো। সেই চুক্তির বিষয়টা কি দাঁড়িয়েছিল যে 44,000 কিউসেক আমাদের জল এখানে আসবে, মানে যেটা আসবে, এবং এটা কোন সময়টায় আমাদেরকে সাপোর্ট করবে, সেটা হচ্ছে যে আমাদের যে শুষ্ক মৌসুম যেটা থাকে, বিশেষ করে আমাদের ধরেন 21শে এপ্রিল থেকে 31শে মে, মানে এই 41 দিনের যে একটা পলিসি বিষয় ছিল যে এই 41 দিন বাংলাদেশকে এই অংশটা দেবে, এবং একটা শর্ত ছিল যে 80% জলের অংশীদার কিন্তু বাংলাদেশ হবে, কিন্তু সেটা কিন্তু ভারত মানেনি। শেখ মুজিবের হত্যার পরে কি হলো, 77 সালে যখন জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন কিন্তু তিনি আরেকটা চুক্তি করলেন ভারতের সঙ্গে, এবং তখন যে বিষয়টা ছিল কি 34,000 কিউসেক আমাদের পানি এখানে দেওয়া হবে। এবং আপনি শুধুমাত্র আমি সেই 74 থেকে যদি আজকে 2026 হিসাব করি, ভারত কি কোনো শর্ত পূরণ করেছে? তাহলে আমি সেই জায়গা থেকে বলবো এই স্ট্যান্ড যেটা নিয়েছে বাংলাদেশ সরকার, এটা অবশ্যই দেনা পাওনার জায়গায়, যে আমরা বাংলাদেশ, হ্যাঁ আমরা ভারতের কাছ থেকে আমাদের যে অমীমাংসিত ইস্যু, শুধু পানি না, ধরেন বন্দি প্রত্যর্পণ ইস্যু আছে, এই বন্দি প্রত্যর্পণ ইস্যুটা কোথা থেকে আসলো, ধরেন 2013 সালে এটা কিন্তু হাসিনাই এটা সই করেছে, এর আগেও কিন্তু একটা প্রত্যর্পণ আমাদের চুক্তি ভারতের সঙ্গে ছিল, এবং সেটা কিন্তু 62, এবং সেই প্রত্যর্পণে কি যে আমাদের অঞ্চলে যদি কোনো এরকম অপরাধী দাগী আসামি থাকে, তাদেরকে কিন্তু ভারত তাদেরকে নিয়ে যেতে পারবে। সেখানে বন্দি প্রত্যর্পণ যে বিষয়টি, সেখানে নিয়ে অনেক কথাবার্তা আছে, সেখানে বন্দি আছে কিনা, কিংবা এখানে তাকে আশ্রয় দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তাকে তো পলিটিক্যাল অ্যাসাইলামও চায় নাই, অ্যাসাইলামও চায় না, সেক্ষেত্রে তারা বলছে তারা আশ্রয় দিয়েছে, সেটা স্বীকার করেছেন, বাট তারা বন্দি কিনা সেটা আবার অস্বীকার। এখন এই বিষয়টা একটা যেটা প্রশ্ন করতে চাই, যেটা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান, স্ট্যান্ড, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি সেরকম স্ট্যান্ড নিতে পারছে কিনা বাংলাদেশ? দেখুন, আমি যুক্তরাষ্ট্রের বিষয়টা আসবো, তার আগে আমি জাস্ট বন্দি প্রত্যর্পণ নিয়ে যেহেতু আলোচনা আসলো, আমি জাস্ট একটু বিষয় আপনাকে বলি। 2013-র যে চুক্তি, সেই চুক্তির 6 অনুচ্ছেদে একটা বিষয় স্পষ্ট আছে যে সেখানে যারা পলিটিক্যাল ভিকটিম কিংবা ধরেন পলিটিসাইজ যদি কারণে কেউ যদি এরকম ফেরারি হয়, তাকে এক ধরনের দায়মুক্তির বিধান আছে। সেখানে কিন্তু আবার মানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা বিষয় বলা আছে, এখানে 10 ধরনের ক্রাইম, ধরেন কেউ যদি খুন করে, কেউ গণহত্যা করে, কেউ এরকম ম্যাসাকার করে যায়, তো আপনি শেখ হাসিনাকে যে স্ট্যান্ডে এখানে বিশ্লেষণ করবেন, সেই জায়গায় কিন্তু সে অনেকগুলো দোষে দোষী, তো সেই হিসেবে কিন্তু ওই 6 নং অনুচ্ছেদ তার জন্য প্রযোজ্য হবে না। দ্বিতীয়ত একটা বিষয়, সম্ভবত হিন্দুস্তান টাইমস কিংবা টাইমস অফ ইন্ডিয়া একটা আমি দেখলাম যে ওখানে একজন আইনজীবী, ভারতের আইনজীবী, তিনি যেটা বলেছেন যে এই বিষয়টা লিগ্যাল ব্যাটেলে চলে যেতে হবে এবং এটা আদালত সিদ্ধান্ত দিবে যে শেখ হাসিনাকে পাঠাবে কি পাঠাবে না। তো যদি বন্দি প্রত্যর্পণ ইস্যুতে যদি বাংলাদেশ এটা করতে চায়, অবশ্যই সেটা এই 2013-র 6 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ স্ট্যান্ড নিতে পারে, এবং 2024 সালে ইউনূসের সময় যে দাবি জানানো হয়েছে সেটা কিন্তু ওই বন্দি প্রত্যর্পণ অনুযায়ী, মানে শেখ হাসিনা যে আইন করে গেছে সেই আইন অনুযায়ী কিন্তু এটা চাওয়া হয়েছে। আর দ্বিতীয় যে আপনি প্রশ্নটা করেছেন যে যুক্তরাষ্ট্রের বিষয়, অবশ্যই আমি বলবো যে ভৌগোলিক কারণে যুক্তরাষ্ট্র এমন এক অবস্থানে রয়েছে, ধরেন আমাদের যে সর্বশেষ চুক্তি ইউনূস সরকার যেটা করে গেলেন, ঠিক আছে, এর আগেও সম্ভবত আমি আপনাদের একটি শোতে এটা বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছি। একটা বিষয় যে নন ডিসক্লোজ যে এগ্রিমেন্টটা বাংলাদেশের সঙ্গে করেছে, এটা আমরা অনেক জায়গায় এটার ভিকটিম হব এখন থেকে 5-7-10 বছর পরে, হয়তো এখন বাহ্যত আমি এখন দেখতে পাচ্ছি না, দৃশ্যমান আমি এটার ক্ষতি বিষয়টা দেখতে পাচ্ছি না। যেমন আমি একটা বিষয় সবচেয়ে বেশি যেটা বলি যে আমাদের ওষুধ শিল্পটা, হ্যাঁ, বাংলাদেশ কিন্তু শতাধিক দেশে ওষুধ রপ্তানি করছে। তো যখন যেমন উনি ডাক্তার সাহেব আছেন, উনি আরও ভালো বলতে পারবেন এই জায়গাটায়, যখন এই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির একটা জায়গায় যে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে যে ধরনের সুযোগ সুবিধা এখানে দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু ওই যে র ম্যাটেরিয়াল আনতে হবে তাদের কাছ থেকে, তখন কিন্তু আমাদের ওষুধের প্রাইসিংটা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে কূটনৈতিকভাবে আমার কাছে মনে হয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো হয়তো বার্গেনিং এর সুযোগ সরকার নিতে পারে। আমি আসবো আপনার কাছে অন্যান্য বিষয়গুলো নিয়ে। ডাক্তার রাকিব, আপনার যদি আপনাকে বলি, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফর মালয়েশিয়া ও চীন কূটনীতির একটি গুরুত্বপূর্ণ সংকেত বহন করে, সেটা বলা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে মালয়েশিয়া তো আমাদের বিশাল একটা শ্রমবাজার তো অবশ্যই আছে, সে কারণে এই সফরটাও বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের সাথে ভারতে যে 4000 কিলোমিটার সীমান্ত ট্রানজিট সুবিধার কারণে ভারতকে দীর্ঘ সময় অবহেলা করার সুযোগ আমাদের আছে কিনা?
আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। এখানে অবহেলার প্রশ্ন তো নাই। এখানে ব্যাপারটা হচ্ছে ধরেন বাংলাদেশ একটা বোল্ড স্ট্যান্ড নিয়েছে, তাই না? এবং বাংলাদেশ অলরেডি তাদেরকে বলেছে যে আমরা এখানে অনুকূল এবং সহায়ক পরিবেশ চাই। এখন আমি আপনাকে বলি যে আপনার কি অনুকূল এবং সহায়ক পরিবেশটা আছে কি না। ধরেন আপনার যে ফার্স্টে আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন মানবিক কারণে, এটুকু পর্যন্ত আমি নাহলে কনসিডার করলাম, কিন্তু তাহলে তাকে আপনি কেন পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার এখানে সুযোগ দিচ্ছেন? পৃথিবীতে যারা গণহত্যার মুখে পালিয়ে গিয়ে গণহত্যা করার পরে যখন জনরোষে, জনবিপ্লবে, জন অভ্যুত্থানে এইভাবে যারা পালিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, তারা কি কখনো এইভাবে ওপেনলি পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার সুযোগ পেয়েছে? ধরেন তিউনিসিয়ার বেন আলী থেকে, তারপরে হচ্ছে আপনার এই ইদি আমিন হতে, তারপরে ফার্দিনান্দ মার্কোস হতে, হ্যাঁ, আরও অসংখ্য নাম আপনি এরকম পাবেন, তাই না? এরা কি কখনো সুযোগ পেয়েছে? তারা পলিটিক্যালি কখনো সার্ফেসে আসতে পারেনি। তো সেখানে আপনি এখানে মুখে বলবেন যে আমি সম্পর্ক মানে পুনর্নির্মাণ করতে চাই, সম্পর্ক স্বাভাবিক করতে চাই। ইভেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছিলেন যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে, সম্পর্ক স্বাভাবিক হবে, সব কিছু মানলাম। তাহলে আপনি মুখে বলতেছেন যে এক কথা, কাজে করতেছেন এক কথা, পর্দার সামনে এক কথা, পর্দার পিছনে আরেক কথা। এই যে ডুয়েল ডিপ্লোমেসি গেম, মানে ডুয়েল ডিপ্লোমেসি একটা গেমটা তো শুধুমাত্র বিএনপির সাথে বা সরকারের সাথে করতেছেন, বাংলাদেশ জনগণের সাথে আপনি করতেছেন, তাই না? কারণ জনরোষের মধ্যে পড়ে শেখ হাসিনাকে এখান থেকে পালাতে বাধ্য হয়েছে। তো সেই জায়গা থেকে ধরেন ভারত যদি এই স্ট্যান্ডার্ডটা যদি ঠিক না করে, তাহলে এটা ভারতের জন্য বিপদ। কারণ হচ্ছে কি, ভারত মনে করতেছে যে ভারত যে স্টাইলে বাংলাদেশকে ইনডাইরেক্টলি শাসন করা বা ইনডাইরেক্টলি ডোমিনেন্সিটা রাখা, হ্যাঁ, তো এটা বিএনপি বা কোনো গণতান্ত্রিক সরকার তো পারবে না। কারণ গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ। এই কারণে দেখবেন আপনি বাংলাদেশ সরকার কিন্তু বলছে যে আমরা জনগণের প্রাধান্য অনুযায়ী আমরা আমাদের এজেন্ডা ঠিক করবো। না হলে ধরেন প্রথমে যে বোল্ড স্টেটমেন্ট নিয়েছিল, বোল্ড মুভমেন্টটা করেছিল, যেখানে আপনার সাধারণত কি হয়, ইন্ডিয়া ফার্স্ট সাপোর্টটা হয়, অথবা আর একটু ভালো সাজার জন্য আগে টোমরা করে আসে, সৌদি আরবে যায়, তারপর ইন্ডিয়াতে যায়, ব্যাপারটা এরকম চায়। সেই জায়গা থেকে আপনি কোন জায়গায় গেছেন? আপনি গেছেন মালয়েশিয়া এবং চায়না। এটা বুঝতে হবে চায়না ইন্ডিয়ার একটা কাউন্টার পার্ট। সুতরাং এই মেসেজটা, বক্তব্যটা স্পষ্ট ক্লিয়ার যে আমি আমার শত্রু মিত্র আমি নির্ধারণ করতেছি। এবং শুধু তাই না, আমার হচ্ছে কি ধরেন স্ট্র্যাটেজিক কৌশল, হ্যাঁ, স্ট্র্যাটেজিক ইন্টেনশনটা আমার কি, স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটিটা কি, এটা কিন্তু স্পষ্ট। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের আই ডিপ্লোমেসিটা অ্যাপ্লাই করতেছে। এখানে আমি একটু যোগ করি, অনেক কথাই শাকিল ভাই বলে ফেলেছেন, আমি এগুলো রিপিট করবো না। তো আমি একটু যোগ করি, সেটা হচ্ছে ধরেন আপনি দেখেন ভারতের মিডিয়াগুলো আপনি দেখেন, এই যে ভারতের মিডিয়াগুলো যে পরিমাণ ন্যারেটিভ এস্টাবলিশমেন্ট করতেছে, ন্যারেটিভ বয়ান তৈরি করতেছে, এবং শুধু তাই না, আপনি দেখেন এখানে একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা 2/3 মেজরিটি নিয়ে আসে, সেখানে তারা বলতেছে যে এনসিপি, জামাত এবং ইসলামী মৌলবাদের চাপে নাকি আসতে পারতেছে না। মানে এগুলো হাস্যকর কথাবার্তা না? এবং বাংলাদেশকে এখানে উস্কানির মধ্যে ফেলা দেওয়া হচ্ছে, একটা প্রভোগ করা হচ্ছে। আপনি দেখেন ভারত শুধু গণমাধ্যম কেন, আপনি যদি বলেন সাবেক হাই কমিশনার সবাই বিনা সিকরি, যদি রিভা গাঙ্গুলি হতে সবাই না না একজন, কেন আমি বলতেছি ধরেন ওদের যে হাই কমিশনার যারা, এরা সবাই ওদের ডিপ স্টেটের পার্ট। এটা কিন্তু বাংলাদেশের মতো শুধুমাত্র হাই কমিশনার একটা চাকরি করলো, চাকরি পর রিটায়ারমেন্টের পরে টকশোতে আসলো, পত্রিকা কলাম লিখলো, আরামে এসে জীবনযাপন করলো, গল্ফ কার্ডে যে গল্ফ খেললো, ব্যাপারটা এরকম না। ভারতের এখানকার যারা অ্যাম্বাসেডর আসে, তারা ভারতের প্রত্যেকে একটা ডিপ স্টেটের পার্ট, এবং তারা যখন রিটায়ারমেন্টে যায়, তারা ভারতের অন্য পারপাসগুলো সার্ভ করে, মানে তাদের আমৃত্যু তাদের পারপাস সার্ভ থাকে। এবং সেই জায়গা থেকে ধরেন তারা কিন্তু তাদের এই পলিটিক্যাল বয়ান, ভূরাজনৈতিক বয়ান, এই যে সমীকরণগুলো করার জন্য আপনি দেখবেন তাদেরকে সব জায়গায় এক্সপার্ট হিসেবে নেওয়া হয়। ডেফিনেটলি তাদের কোয়ালিটি আছে। তো সেই জায়গা থেকে ধরেন এই মানে বয়ানটা কিন্তু তারা তৈরি করতেছে। বয়ানটা তৈরি করার অর্থ কি জানেন? কারণ যখন একজন অ্যাম্বাসেডর এই জায়গায় থাকে, বা ওদের সাবেক যে কূটনীতিকরা, সাবেক কূটনীতিকদের ওয়ার্ল্ডে একটা গ্লোবাল একটা নেটওয়ার্ক থাকে, এবং একটা গ্লোবাল বিভিন্ন মিডিয়ার সাথে একটা ডোমিনেন্সি ফ্যাক্টর থাকে। তো সেটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করতেছে। আমি যদি ডাক্তার আপনাকে যদি বলি, তাদের এই কথাগুলোকে একেবারে ফেলনা করার মতো কিনা আপনার যদি মনে হয়? যেমন বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে জোরদারের নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তিনি বলেছেন এটা যদি না হয় তাহলে একটা যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। আবার বিনা সিকরি বলছেন যেই শর্ত বাংলাদেশ দিয়েছে সেটি অত্যন্ত রূঢ় এবং অহংকারী শর্ত বলে বলেন। না এটা ভাই, এটা অহংকারের শর্ত কেন হবে বলেন আপনি? ধরেন বাংলাদেশ শর্ত তো দুইটা দিছে। বাংলাদেশ তো এখনই বলে না যে আমার সব নদীর পানি দিয়ে দাও, এটা তো বাংলাদেশ বলে নাই। বাংলাদেশ বলছে যে প্রাথমিকভাবে দুইটা জিনিস নিয়ে হবে, সেটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, আর হচ্ছে হাদির হত্যাকারীদের ফেরত দিতে হবে। ঠিক আছে, আপনি তাহলে বলেন হাদির হত্যাকারীদের ফেরত দেন, শেখ হাসিনার ব্যাপার আপনি হাইকোর্টে কেন দেখাচ্ছেন? আপনি কেন বলতেছেন যে এটা আইনি ব্যাপার, এটা ডিপ্লোম্যাটিক ব্যাপার? ভাই আপনি তাকে জায়গা দিচ্ছেন, এটা নিয়ে তো সরকারের তো দেখবেন মাথা ঘামায় নেই। আপনি তাহলে কেন পলিটিক্যাল সুযোগটা তাকে করে দিচ্ছেন? তাহলে তার মানে হচ্ছে কি আপনাকে এটা ধরে নিতে হবে যে আপনি গত 17 বছর যে কাজটা করেছেন এই কাজটা এখনো করতেছেন। এখন এই দেশের জনগণ যখন একটা গভর্নমেন্টকে, ইলেক্টেড গভর্নমেন্টকে ক্ষমতায় আনলো, তাহলে জনগণও তো তার কাছে চাওয়া পাওয়ার আছে।
এতদিন না চাওয়া পাওয়ার হিসাব ছিল না, তাহলে কি এই জনগণের চাওয়া পাওয়াকে উপেক্ষা করতে পারবে? এই গভর্নমেন্টকে আরেকটা কৃতদাস হতে পারবে? এটা কোনোদিন চাইলে সম্ভব? কোনোদিনও পারবে না। তো সুতরাং জনগণের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটাকে এস্টাবলিশ করার জন্য সরকারি চাপটা প্রয়োগ করেছে, খুব হিসাব, কমন হিসাব। তাহলে এটা আরেকটা বার হচ্ছে ধরেন ওই যে চাওয়া পাওয়ার সম্পর্ক আমি শেষ করে দিই 10 সেকেন্ডে। সেটা হচ্ছে ধরেন আমাদের যে ওই ভাই যে কথাগুলো অ্যাড্রেস করেছে, ধরেন সীমান্ত হত্যা বলেন, পানি ট্রান্সশিপমেন্ট সুবিধা, ট্যারিফ কমানো, তারপরে যা যা, হ্যাঁ, এই জিনিসগুলো তো তারপর আলোচনার টেবিলে এগুলো তো উইন উইন সিচুয়েশন হবে ভাই। একটা আমি তো বলতেছি না যে ধর তুমি আমার থেকে, আমি তোমার থেকে 13-14 বিলিয়ন ডলার নিই, ইনডাইরেক্টলি $20 বিলিয়ন বাজান। আমি তো আজকে বলতেছি যে আমাকে $20 বিলিয়ন বাজান দাও। আমার কথা হচ্ছে কি, আমার এই টেরিফটা কমানোর জন্য কি কি উদ্যোগ তুমি শুভ উদ্যোগ নিতে পারো, আমার এখান থেকে কি তোমার এখানে যেতে পারে। আপনি জানেন আপনার ওখানকার সব চ্যানেল বাংলাদেশে চলে, বাংলাদেশে একটা টিভি চ্যানেল এখানে চলে না কেন? এটা তো আমি প্রথম প্রশ্নই তুলতে পারতাম না। আপনি শুরুতে একটা সাংস্কৃতিক ব্যারিয়ার রাখতেছেন, তাই না? তো এই ব্যারিয়ারগুলো এটা রাখতে তো কোনো অসুবিধা নাই। আপনি জানেন আপনি বাংলাদেশে একটা পত্রিকা ওখানে ঢুকতে দিবেন না, ইমিগ্রেশন পারলে আপনার পত্রিকা ফেলা দিবে। তো এই জাতীয় কালচারাল হেজিমনি আপনি কেন করবেন? আমার আপনার ভাষা এক, ভৌগোলিক পরিবেশ এক, সংস্কৃতি এক। আপনি নিজেই বলেন যে আমরা 2 মায়ের 1 সন্তান, হ্যাঁ, একই আকাশ একই বাতাস একই বায়ু। তাহলে আপনি এই জায়গায় ব্যারিয়ারগুলো কেন করতেছেন না? হ্যাঁ, আপনার জাতিসংগীত যিনি লিখছেন, আমার জাতিসংগীত তিনি লিখছেন, তাহলে আপনি এই ব্যারিয়ারগুলো কেন রাখতেছেন? তো সুতরাং আমার তো চাওয়ার জবাবটা তো অনেকভাবে হতে পারে। তো এগুলো আলোচনার টেবিলে, আমরা তো আলোচনার টেবিলে বসতে, কিন্তু আলোচনার টেবিলের জন্য যে আপনি একটা সহায়ক পরিবেশ যদি না রাখেন, আপনি এক হাতে পিছনে খুনিকে বসায়া আমার সাথে আলোচনার টেবিল করবেন, এটা তো দেশের জনগণ মেনে নেবে না। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন ছোট্ট করে করি, যে ছোট্ট করে উত্তর দিতে হবে, সেটা হচ্ছে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন, এমনকি যে ব্রিক্স সম্মেলনে বিমস্টেকের চেয়ার হিসেবে, সেক্ষেত্রে বাইলেটারাল আলোচনা করবার জন্য কি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল, বা আমন্ত্রণ জানালে? ওকে ফাইন, আপনি একটা ইন্টারেস্টিং প্রশ্ন তুলেছেন, এটা শেষ করে দিই আমি। সেটা হচ্ছে ধরেন ব্রিক্স সম্মেলনের সেপ্টেম্বর 11 থেকে 13 সম্ভবত। তো সেখানে আপনি দেখেন তাদের গেমটা দেখেন, তারা যে ইনভাইটেশন লেটারটা আমি নিজে পড়ে দেখেছি, এটার মধ্যে লেখা আছে অ্যাজ এ বিমস্টেক চেয়ার। মানে একটা গণতান্ত্রিক প্রধানমন্ত্রী, আপনি তাকে গণতান্ত্রিক প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ করতেছেন, আবার বলছেন সাইডলাইন মিটিং হবে। সাইডলাইন মিটিংটা আবার আরেকটা দেশের কাউন্টার পার্ট নরেন্দ্র মোদীর সাথে হবে কিনা কোনো গ্যারান্টি নেই। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন একটা দেশের গভর্নমেন্ট, রাষ্ট্রের সবচেয়ে বড় পদ, মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার যিনি সবচেয়ে নির্বাহী ক্ষমতার অধিকারী মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ওই দেশের প্রধানমন্ত্রীর সাথে বসবেন, তার টিম নিয়ে যাবেন, প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর কথা হবে। তো এটা যখন দীনেশ ত্রিবেদী যখন এখানে বৈঠক করেছেন এবং রয়ের প্রধানরা যখন এসেছেন, সরকার থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আমাদের এই শর্তগুলা তোমরা মেনে দেখো, আর হচ্ছে কি আমাদেরকে এইভাবে আমন্ত্রণ করতে হবে। এটা অলরেডি তারা মেনে নিয়েছে, তারা এইভাবে আমন্ত্রণ করতে চায়, এবং এটা আগস্টের মধ্যে হতে চায়, কারণ শিডিউলের জন্য। কারণ সেপ্টেম্বর আপনি জানেন ইউএন সম্মেলন রয়েছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী 10 দিনের সফরে যাবে। তো সবকিছু মিলেই ধরেন এইভাবে এটা আমন্ত্রণ জানানো পরে বসে আমরা বিবেচনা করে দেখবো। ভাই এটা তার ওই দিন নাই যে আপনি আমাকে বলছেন আমি ফেলায় চলে যাবো, এটা ওই দিন নাই। অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে শাকিল মাহমুদ, আপনার কাছে একটা প্রশ্ন জানার, যেভাবে ভারতীয় সাবেক হাই কমিশনার থেকে শুরু করে জ্যেষ্ঠ কূটনীতিক থেকে শুরু করে আপনি একটু গণমাধ্যমের কথাও বলছেন, যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহসা ভারতে নিতে হবে, এত উতলা কেন ভারত? মানে সেখানে কি আসলে কোনো ধরনের দেখেন কিনা, মানে কোনো ধরনের উদ্দেশ্য দেখেন কিনা, মানে এই অগস্টেই যেতে হবে, এরপরে নয় কেন? দেখেন, আমি এখানে আসার আগে আলটিমেটলি আমাদের এই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ড নিয়ে ভারতের গণমাধ্যম কী ধরনের কভারেজ দিচ্ছে আমি সেগুলো নিয়ে একটু পড়াশোনা করছিলাম। তা আমি টাইমস অফ ইন্ডিয়ার একটা হেডলাইন দেখলাম, তারা লিখছে যে বাংলাদেশ সেটস টাফ রাইডার্স ফর দ্য PM তারেক রহমানস ভিজিট টু ইন্ডিয়া। জাস্ট হেডলাইনটা আপনি দেখবেন। এরপরে হিন্দুস্তান টাইমস তারা লিখছে সেন্ড শেখ হাসিনা ব্যাক, তারপরে তারা ক্লোন দিয়েছে বাংলাদেশ রেড লাইন ফর PM তারেক রহমান ভিজিট। জাস্ট আমি এই ভারতের, মানে যেটা ডাক্তার রাকিব আল হাসানও বললেন, যে ভারতের স্ট্যান্ড বোঝার জন্য জাস্ট এই দুইটা হেডলাইনই আপনার যথেষ্ট। আপনি যে প্রশ্নটা করলেন যে এত উতলা কেন, এই দুইটা হেডলাইন যদি আপনি বিশ্লেষণ করেন, একটা জায়গায় বলা আছে সেকেন্ড হেডলাইনটায় যে চূড়ান্ত সীমারেখা, অথবা মানে রেড লাইন শব্দটা ব্যবহার করেছে। রেড লাইন কূটনীতি, এটা খুব টাফ ওয়ার্ড, খুব টাফ ওয়ার্ড। হ্যাঁ, আমি যদি আন্তর্জাতিক সম্পর্কের জায়গা থেকে আপনাকে বলতে যাই, এটা ধরেন আমরা কোন জায়গায় ব্যবহার করতে পারি, ইরান, যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইসরায়েলের ভিতরে ধরেন এই 6-7 মাস ধরে সংঘাত চলছে, আমি অনেকগুলো জায়গায় এটা নিয়ে বলেছি। তো সেই সংঘাতে সেখানে যখন একটা এন্ড গেম আসে অথবা এন্ডিং আসে, তখন সেখানে আপনি রেড লাইন শব্দটা ইউজ করতে পারবেন। যেখানে একটা নূতন গভর্নমেন্ট আসলো, ঠিক আছে, আপনি তো তাকে আগে ওয়েলকাম করবেন। যেমন আমি একটা জিনিস খুব ইন্টারেস্টিংলি দেখলাম, যে আসলে এই কাউন্টার পার্টে যখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেভাবে তারা ইনভাইট করছে, সেম যদি এভাবে শেখ হাসিনাকে ইনভাইট করতো, তাহলে শেখ হাসিনা কী করতো? ধরুন 2018 সালের আমার একটা সিনারিও খুব মনে আছে। তখন দিল্লিতে বাইডেন, মানে তখন 18 নির্বাচনের পরপরই
একটা সামিটে হচ্ছে তখন শেখ হাসিনা যায় ভারতে, এবং তখন কি হলো, বাইডেন এবং তার স্ত্রী সবাই মিলে ওখানে একটা সিচুয়েশনে বসে আছে, এবং তখন কি করলো, শেখ হাসিনা কিন্তু মানে কোনো প্রোটোকল না ভেঙেই তার কাছে বাইডেনের সাথে দেখা করতে গেছে, তখন কিন্তু ভারতের সিকিউরিটি ফোর্স তাকে সরিয়ে দিয়েছে। আরেকটা সিনারি হয়েছে ওবামার সময়, তার মুখ ভর্তি ভাত ছিল, সে এটা নিয়ে কিন্তু তখন ওবামার কাছে গেছে, তো ওবামা তাকে রিপ্লাই দিয়েছিল ইউ ফিনিশড বিফোর টু টক উইথ মি, এরকম একটা বলে তাকে সরিয়ে দিয়েছে। যে এটাই হচ্ছে মানে আমি জাস্ট এই জিনিসটাই আপনাকে বলতে চাচ্ছি যে ভারত তো মানে যদি আপনি ওই জায়গা থেকে চিন্তা করেন, শেখ হাসিনাকে পেয়ে গেছে, আর অধরা জিনিসের প্রতি মানুষের যখন আকর্ষণের জায়গাটা থাকে, সেই জায়গাটাই হচ্ছে এখনকার বর্তমান সরকারের স্ট্যান্ড আমি মনে করি। যে কারণেই এত ইনিয়ে বিনিয়ে তাকে নেওয়ার জন্য নানা ধরনের তারা স্ট্যান্ড নিচ্ছে। আরেকটা বিষয় আপনাকে বলি যে ধরেন এখানে তারা কিন্তু একটা, উনি যেটা বলেছেন যে এই কারণে হয়েছে কিনা মনে করেন হঠাৎ করে প্রথম চীন সফরের কারণে কি ভারত তড়িঘড়ি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যেতে চাচ্ছে? এটা একটা আছে, ভারতের সাথে আমাদের অনেকগুলি বিজনেস ডিলিং তো এর সাথে ইনভলভ। ধরেন আমাদের যে এশিয়ান হাইওয়ে হওয়ার কথা, ঠিক আছে, আপনি যদি এটার কথা চিন্তা করে দেখেন, তো সেই আমাদের সীমান্ত ধরেন আপনি যদি সাতক্ষীরা ওই বর্ডার লাইনে যান, সেই রোডগুলো তো রেডি করেছে ভারত, কনস্ট্রাকশন শেষ করেছে না, এখন সে তো এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ভারত। তো সেই জিনিসগুলো যখন এই 3-4 বছর ধরে স্থবির হয়ে আছে, ভারতের এখানে তো কমার্শিয়াল লাইন চালু করতে হবে। সো সে যখন কূটনৈতিক বলেন কমার্শিয়াল, সে যে কোনো অ্যাঙ্গেলে এই সম্পর্কটাকে রিস্টার্ট করতে চাবে, সে জন্যই সে এই চেষ্টাগুলো করছে। আমি শুধুমাত্র মনে করি না এটা চায়নার স্ট্যান্ড। ধরেন সেম লাইন তো হচ্ছে বর্ডার লাইনে, ধরেন পাকিস্তানের ওখানে এই যে ওয়ান বেল্ট ওয়ান ইনিশিয়েটিভ যে রোডের যে কাজ পাকিস্তানে হয়েছে না, তো সেম জায়গায় ভারতও তো আমাদের এশিয়ান হাইওয়ে নিয়ে সেই কাজগুলো এত বছর ধরে করেছে, এত বছর ধরে তারা বাংলাদেশে ইনভেস্ট করেছে। যখনই তারা এখান থেকে সুফল পাবে, সেই সময় তো তাদের মানে যে সাপোর্টিভ গভর্নমেন্ট যেটা ছিল শেখ হাসিনা, সেটা চলে গেছে। তো স্বাভাবিক কারণে এখন নতুন যে গভর্নমেন্ট, তার সাথে তার মিউচুয়াল রেসপেক্ট বলেন যেভাবেই হোক, তার সম্পর্ক উন্নয়নটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আরেকটা বিষয় আমি মনে করি, যেমন ওখানে তারা ভারত প্রথম যেটা চেয়েছিল, আমি যেটা জেনেছি যে 21শে আগস্ট তারা সম্ভাব্য সফরে একটা প্রস্তাব করেছিল। এরপরে সেকেন্ড ফেজে তারা এখন যেটা চাচ্ছে যে 12 থেকে 13 সেপ্টেম্বর যেটা ব্রিক্স সামিট যেটা হওয়ার কথা রয়েছে, যেটা ভাই বলেছেন, সেই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে যে আমার কথা হচ্ছে যে বাংলাদেশ তার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র। তো সেই হিসাবে একটা নূতন রাষ্ট্রপ্রধানের একটা ফার্স্ট সফর হবে, ওটা অবশ্যই এটা ইন্ডিভিজুয়াল হতে হবে। এখন আমাদের প্রধানমন্ত্রী কেন সেখানে সাইডলাইন মিটিং করতে যাবেন? মানে আমাদের প্রধানমন্ত্রী যদি সেখানে সাইডলাইন মিটিংয়ের জন্যই যান, সেটা তো ইউএন সামিট তার জন্য যথেষ্ট, সেখানে সে চাইলে নরেন্দ্র মোদীর সাথে সেখানেই মিটিং করতে পারেন। অবশ্যই এটা যেহেতু দ্বিপাক্ষিক সম্পর্ক জায়গা থেকে বলেন, ভারতের সাথে আমাদের অনেক মানে পাওনা দেনা পাওনার বিষয় আছে, সে জানে মিউচুয়াল জায়গায় অবশ্যই এটাকে একপাক্ষিক বৈঠক হতে হবে, এটা অবশ্যই সাইডলাইন কোনো মিটিং না। এই জন্যই হয়তো ভারত সবচেয়ে বেশি জোরাজুরি করছে বাংলাদেশ। ডাক্তার রাকিব, আপনার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছে, যে সার্জিও গোর সম্প্রতি এসেছিলেন, সেখানে বাংলাদেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতার নতুন করে শুরু করতে চায় এমন একটি প্রস্তাব তারা দিয়েছেন, এবং বাংলাদেশ সরকারও তাদের এই প্রস্তাবে অনেকটা ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন সতর্কতার সাথে চুক্তিবদ্ধ হওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে এই চুক্তি, যেহেতু আমাদের একটা পারমাণবিক চুক্তি রাশিয়ার সাথে আছে, রূপর পারমাণবিক কেন্দ্র আমরা করেছি, সেক্ষেত্রে নতুন করে যুক্তরাষ্ট্রের সাথে করতে গেলে রাশিয়ার সাথে আবার কোনো ধরনের বিরোধ তৈরি হতে পারে কিনা, আপনি পররাষ্ট্রনীতির এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, ওকে, ফাইন। আমি এই প্রশ্ন উত্তর আগে ভাইকে একটা প্রশ্ন করছি, এটা একটু জবাব দিই। ভারতের তো কোনো মরিয়া হয়ে আছে। দেখুন, ভারতের মিডিয়াগুলোতে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে, ধরেন বাংলাদেশকে আরেকটা পাকিস্তান হতে দেওয়া যাবে না, আরেকটা হতে দেওয়া যাবে। দেখুন, বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক করবে নাকি মালয়েশিয়ার সাথে করবে নাকি হন্ডুরাসের সাথে করবে নাকি উগান্ডার সাথে করবে, এটা বাংলাদেশের ব্যাপার, এটা তারা নির্ধারণ করে দিবে না। তারা এখনও ওই সেই 2009 থেকে 24 পর্যন্ত যে পলিসির মধ্যে পড়ে আছে। কেন ভারত উত্তর, আমি একটা আপনাকে উদাহরণ দিই তাহলে বুঝবেন। সম্প্রতি আপনার হচ্ছে কি, ধরেন পাকিস্তান, সৌদি আরব এবং টার্কির একটা মক্কা এগ্রিমেন্ট হয়েছে, এবং এই মক্কা এগ্রিমেন্টটা তিনটাই মুসলিম কান্ট্রি। তো এই তিনটা দেশ হচ্ছে কি বাংলাদেশকে এখন চাচ্ছে, বা অন্যান্য আরো মুসলিম দেশ করে চাবে। পাশাপাশি কিছুদিন আগে বাংলাদেশ আরেকটা জোটে জয়েন করেছে, 13 দেশের হচ্ছে ওই নৌবাহিনী প্রতিরক্ষা জোটে, যেটাকে বলা হচ্ছে মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স, MMDA, তাই না? এখন এটার জন্য তারা খুবই উতলা হয়েছে, যার কারণে সম্প্রতি ইন্ডিয়া হচ্ছে কি রাশিয়ার সাথে রেলস গঠন করেছে, রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট। এই ধরনের চুক্তি ভারত আরও এর আগে 6টা দেশের সাথে করেছে।
আমেরিকার সাথে এটা হচ্ছে 2016 সালে করেছে ল্যামোয়া নামে, এবং তারা এই চুক্তিটা ফ্রান্সের সাথে আছে, সিঙ্গাপুর আছে, সাউথ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া সবার সাথে আছে, কিন্তু রাশিয়ার সাথে একটু ডিফারেন্ট। রাশিয়ার সাথে ডিফারেন্ট হচ্ছে কি, কারণ বাকিগুলো হচ্ছে ধরেন সামরিক সেনা যুদ্ধ যায় যেগুলো মোতায়েন করতে পারবে না, কিন্তু এটাতে মোতায়েন করতে পারবে, কারণ সে কতটা মরিয়া তখন এখানে চীন, টার্কি এবং যদি পাকিস্তান অ্যালায়েন্স যদি একসাথে হয়ে যায়, এটা তার জন্য একটা হুমকি স্বরূপ মনে করে। এই কারণে যে বাংলাদেশ মাঝখানে যেটা বাফার জায়গা রয়েছে এবং একটা ইন্দো প্যাসিফিকের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, একসাথে বে অফ বেঙ্গল, একসাথে ভারত মহাসাগর, একসাথে আবার চায়না, মিয়ানমার, এই কারণে ভারত খুবই উতলা হয়েছে যে করে হোক মাননীয় প্রধানমন্ত্রীকে সফরটা করাবে এবং সফর করা থেকে বাংলাদেশকে এই বার্তাটা পৌঁছাতে চায় যে বাংলাদেশ যাতে কোনোভাবে এটাতে না যায়। এই হচ্ছে মূল আলাপটা। আর এর বাইরে যে আলাপগুলো আমাদের চলতেছে এগুলোর জন্য তারা ডেফিনেটলি এবং তাদের ইন্টারনালি তাদের, আপনি জানেন নিশ্চয়ই কিছুদিন আগে থেকে নরেন্দ্র মোদীর এই গভর্নমেন্টটা কিন্তু তার 3টার মধ্যে সবচেয়ে দুর্বলতম গভর্নমেন্ট, কারণ এটা একটা কোয়ালিশন গভর্নমেন্ট। এবং শুধু তাই না, সেখানে আপনার দেখেন কিছুদিন আগে ককরোচ জনতা পার্টি তাকে যেভাবে নাড়া দিয়েছে, তো এই কারণে তাদের ইন্টারনাল একটা বিশাল একটা চাপ রয়েছে, বামপন্থীদের চাপ রয়েছে, তাদের তো অনেকগুলো পলিটিক্যাল পার্টি, আম আদমি, বাম, তৃণমূল কংগ্রেস, আর অনেকগুলো দল, তো সবকিছু মিলে তারা এই মানে যে করে হোক এনি হাউ সাপোর্টটা করাতে চায়। গেল এটা। এবার আসে আপনি যে কথাটা বলেছেন যে মানে রূপপুরের মানে পারমাণবিক সহযোগিতা চুক্তি, ওকে ফাইন। এবার আমি আপনাকে আরেকটা তথ্য দিই, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ওকে, আপনাকে আরেকটা আমি তথ্য দিই। তথ্যটা হচ্ছে কি, ধরেন বাংলাদেশ শেখ হাসিনার সময় যখন রূপপুর পারমাণবিক কেন্দ্র 1 মানে যখন পারমাণবিক কেন্দ্র 1টা চুক্তি হয়, সেকেন্ডটা চুক্তি করার জন্য বাংলাদেশ মানে শেখ হাসিনার গভর্নমেন্ট তখন প্ল্যান করেছিল যে এই সেকেন্ডটা আমরা সাউথ কোরিয়া বা রাশিয়াও পাইতে পারে বা সাউথ কোরিয়াকেও দিতে পারে বা অন্য কাউকে দিতে পারি। ওইটা পাওয়ার জন্য ফ্রান্সকেও একবার সময় তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। আপনি মনে আছে নিশ্চয়ই 2024 ইলেকশনের একদম আগে আগে ম্যানুয়েল ম্যাক্রো তিনি বাংলাদেশ সফর করেছিলেন দুইটা কারণে, একটা হচ্ছে এয়ারবাস বিক্রি করবেন, আর একটা হচ্ছে এই পারমাণবিক চুক্তিটা তার সাথে করার জন্য। ইন্টিরিয়াম টাইমে এটা যখন আলাপ আলোচনা চলতেছিল, তখন ইন্টিরিয়াম টাইমে রাশিয়ার সাথে যেহেতু সম্পর্কটা আপগ্রেড হয় নাই, তখন সাউথ কোরিয়ার সাথে দেওয়ার আলোচনা চলতেছিল। আর এই মুহূর্তে ধরেন বিদ্যুতের জন্য পারমাণবিক কেন্দ্র পৃথিবীর অনেক দেশ এটাকে অ্যাপ্লাই করেছে, তাই না? এবং বাংলাদেশে যখন যে ক্রাইসিস, বাংলাদেশে ধরেন শুধুমাত্র গ্যাস বা কয়লা বা তেল দিয়ে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করলে হবে না, বাংলাদেশের অন্যান্য অপরচুনিটি বা অন্যান্য স্কোপ খুঁজতে হবে। তো এটা যদি হয়, এটা অন্য যে কারোর সাথে হতে পারে, এটা আমি কোনো খারাপ চোখে দেখি না। আর আপনি বলছেন রাশিয়ার সাথে সাংঘর্ষিক হবে কিনা, যদি এই চুক্তিটা ভাই ওই সময় ভাইকে প্রশ্নটা করছেন যে আমরা যে রেসিপ্রোকাল টেরিফের চুক্তিটা করেছি, ভূরাজনৈতিক বাস্তবতা বা অন্যান্য বাস্তবতায় বাংলাদেশ এটাকে আসলে এড়িয়ে চলার কোনো সুযোগ ছিল না, এটা হচ্ছে বাস্তবতা। এবং এটাই যে ফিস, এটা কিন্তু তা না, কারণ হচ্ছে কি বাংলাদেশের মতো এরকম আরও অসংখ্য 100-এর উপর দেশ এই চুক্তি সহায়তা করেছে। আপনি হয়তো বাদ করতে পারেন 3-4টা দেশ, কিন্তু 100-এর উপর দেশ মানে এই চুক্তি স্বাক্ষর করেছে, এবং তাদের ক্লসটা সাউথ কোরিয়ার মতো দেশ, জাপানের মতো দেশ, এর ক্লসটা আরও অনেক বেশি, চায়নাও আছে অনেক বেশি অনেক বেশি। সুতরাং এটা আবার তাদের মধ্যবর্তী নির্বাচনের পরে গভর্নমেন্ট চেঞ্জ হলে যে কোনো মুহূর্তে বাতিল করার সুযোগ আছে। সুতরাং এটা যে একটা কনস্ট্যান্ট জিনিস, কনস্ট্যান্ট কিন্তু না, কিন্তু এই ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের মতো একটা রাষ্ট্র এই পজিশন থেকে আপনি তো সবাইকে শত্রু বানাতে পারবেন না। আপনার এমন মিত্র খুঁজতে হবে যে মিত্র আপনার সাথে লং টার্ম আপনাকে কৌশলগত আপনাকে এগিয়ে নেবে। সুতরাং আমি মনে করি যে ওই কিছু কিছু ভালো আছে, কিছু কিছু খারাপ জিনিসও আছে। এবার আসলে আপনি যে কথাটা বলছেন যে এটা তাহলে বাংলাদেশ নতুন কারোর সাথে করলে সাংঘর্ষিক হবে কিনা, এই চুক্তির মধ্যে চুক্তিটা কনস্ট্যান্টও থাকে, চুক্তির মধ্যে লেখা আছে পূর্ববর্তী যা হয়েছে সেটা এটার মধ্যে মানে কাউন্টেবল না। তো অলরেডি আমাদের তো রূপপুর শেষ পর্যায়ে হয়তো ডিসেম্বরের মধ্যে হয়তো জাতীয় গ্রেডে বিদ্যুৎ যোগ হবে, সুতরাং এক্ষেত্রে এটা আমি মনে করি সাংঘর্ষিক হবে। আর এর বাইরে বাংলাদেশের যেখানে মোস্ট বেনিফিট হবে, ধরেন কথার কথা আপনি আমাদের দুজনের সাথে বিজনেস করবেন, তাই না? এখন আমাদের সাথে বিজনেস করলে আপনি ধরেন আমার কাছে 8 টাকা পাবেন, ওনার কাছে 10 টাকা পাবেন, কিন্তু আমার কাছে 8 টাকা পেলেও ওনার কাছে 10 টাকা পেলেও ওনার কাছে পেলে আপনার সিকিউরিটির জন্য কনসার্ন বা আপনার অন্যান্য কনসার্ন, তাহলে আপনি 8 টাকাটা বেছে নেবেন। আবার আপনি যদি মনে করেন 8 টাকার চেয়ে আমি 10 টাকা দূরের সমান, তাহলে আমি 10 টাকাটা বেছে নেব। এটাই আসলে ফরেন পলিসি, এটাই আসলে দিল্লিগুলো এভাবে হয়। তাই মনে করি যে বাংলাদেশ যেহেতু সার্বভৌমত্বের স্বার্থে জনগণের ম্যান্ডেটটা নিয়ে এ ধরনের একটা মানে স্বাধীন ইস্টাবলিশ পররাষ্ট্র নীতি তৈরি করতেছে। আর একটু দুধান দিয়ে শেষ করি, ধরেন মানলাম আমি এই সরকারও ধরেন আমেরিকা সব চুক্তি কমপ্লিট করতে চায়, তাহলে আপনি চায়না তো বাংলাদেশকে করিডোরের প্রস্তাব দিছে, চায়না তো আবার আপনাকে 2+2 চুক্তি প্রস্তাব দিছে না? তো সুতরাং এটা যে কারোর সাথে প্রস্তাব দিতে পারেন, আমি কার সাথে অ্যাকসেপ্ট করবো, কোন ইকুয়েশন করবো, কোন কন্টেস্ট করবো, সেটা আপনাকে ভাবতে হবে। কারণ পররাষ্ট্রনীতি একটা সরলরৈখিক বিষয় না, এটা মানে আপনার টাইম ফ্রেম, ঘটনা, হিটিং টাইম, টাইমিং টাইম সব কিছু ইন্ডিকেট করে, তাই না? কোন টাইমে আপনি কোনটা করছেন। সুতরাং আপনার এই বাস্তবতাকে আপনি মাথায় রাখতে হবে। এখন এগুলো সাধারণ মানুষ বুঝবে না, পলিটিশিয়ানদের দায়িত্ব হচ্ছে কি সাধারণ মানুষকে এগুলোকে সহজতর করে বোঝানো, মানুষের কাছে অ্যাডভোকেসি করা, অ্যাওয়ারনেস তৈরি করা, মানুষকে পৌঁছানো, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। সেখানে ছোট্ট করে যেহেতু তুলেছেন, আমি আপনাকে জানতে চাই, এই বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেজিং দিয়েছে, সেই প্রস্তাব তো অনেকটা ইতিবাচক সাড়া আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া আছে। এইটা কি আসলে বাস্তবতা কতটুকু? এটা একটা লং টার্ম প্ল্যান, কারণ হচ্ছে কি আপনি এটা যদি করতে যাওয়া হয়, আপনি একটুখানি বলার চেষ্টা করছেন ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে যে একটা চলছে আমাদের, যদি যুক্তরাষ্ট্র, ভারত, চীন যারা ক্ষমতাধর,
সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা এই যে চীন আচ্ছা, করবে? এটা এখনই বলা যাচ্ছে না, কারণ হচ্ছে কেন আপনাকে বলি, ধরেন আমেরিকা হচ্ছে কি 2022-23 সাল থেকে বাংলাদেশ থেকে একটা খুব চাপ দিচ্ছিল দুটা চুক্তিতে সাইন করার জন্য, যে শেখ হাসিনাও সাইন করে নাই, ইউনূস সরকারও করে নাই। একটা হচ্ছে জিসিমি, একটা হচ্ছে আকসা, তাই না? এখন এই সময়ে ধরেন আমাদের কিন্তু একটা বড় সংকটের জায়গা রোহিঙ্গা সংকট, এবং এই রোহিঙ্গা সংকট আমি মনে করি যে, আমি বিলিভ করি এটা রোহিঙ্গা সংকটের সবচেয়ে যদি সমাধানযোগ্য হয়, একমাত্র চীন পারবে এটা। তো বাংলাদেশ কিন্তু চীনকে এই দাবিটা জানিয়েছে অনেকদিন থেকে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে কি, ধরেন চীনের সাথে আমাদের কিন্তু ট্রানজেকশনাল ব্যারিয়ারটা অনেক গ্যাপ বড়। আমরা চীন থেকে বছরে প্রায় 24-25 বিলিয়ন ডলার আমদানি করি, কিন্তু রপ্তানি করি কত? মাত্র 500 থেকে 800। এইটা কমানোর জন্য এখানে আমাদের পণ্য রপ্তানি করার জন্য, এবং একই সাথে আমাদের এখানকার যে ধরেন ভুটান এবং মিয়ানমার, পাশাপাশি হচ্ছে নেপাল, এগুলোর উপর দিতে যাবে। তো সেখানে সাথে একটা সংযোগ তৈরি করা এবং আমাদের ওখান থেকে জলবিদ্যুৎ আনা, এটা আমি মনে করি যে একটা বাণিজ্যিক করিডোর হতে পারে। এবং এক্ষেত্রে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাদের বিভিন্ন জায়গায় তারা ইকোনমিক জোন তৈরি করতেছে, আনোয়ারা আর অনেক জায়গায়। তো সেখানে যে ওরা ইনভেস্টমেন্ট করবে, এই পণ্যগুলো কীভাবে নেবে? তো সুতরাং এটা আমি মনে করি যে কাউন্টার পার্ট হবে না। আমি মনে করি যে ধরেন এখানে আমার স্বার্থের জন্য যদি আমি করতে পারি, আবার আমেরিকার সাথে আমার স্বার্থের জন্য যদি আমি করতে পারি, কারণ ওখানে তো আমি বোয়িং কিনতেছি না, ওখানে তো আমি ধরুন আমার 47টার মধ্যে 34টা, কটা জানি কিনতেছে, 14 না 15টা কিনতেছে। তো আমি তো কথা হচ্ছে ধরুন আমার যেখানে বেস্ট পসিবল হবে, তো সেখানে তো আমি করবো। কারণ কথা হচ্ছে ধরেন শুধু কিনলে তো হলো না, টাকার দিক লাভ হলো না, কারণ একটা রাষ্ট্র তার কিন্তু সিকিউরিটিটাও দরকার, তার ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি এবং তার ভূরাজনৈতিক বাস্তবতা দরকার। কারণ ভাই দিন শেষে আমরা বাংলাদেশ, আপনি ধরেন আপনি যদি আরো শর্ট অ্যাঙ্গেলে চিন্তা করেন, সারা ওয়ার্ল্ডের যদি আপনি চিন্তা করেন, সেই ওয়ার্ল্ডের পুরো বাস্তবতা চিন্তা করবেন, সাউথ এশিয়া বাদ দেন, তাহলে বাংলাদেশ তো কিছুই না। এটা হচ্ছে বাস্তবতা। আপনি বা এটা শুনতে খারাপ লাগলো, বাংলাদেশ তো কিছুই না, কিন্তু ঘটনা হচ্ছে কি, ধরেন এই জায়গার মার পেচের মধ্যে আমরা আমাদের পটেনশিয়ালটা কতটুকু গেইন করতে পারবো, এটা হচ্ছে আপনার বেস্ট পসিবল ডিপ্লোমেসি। অসংখ্য ধন্যবাদ শাকিল মাহমুদ। যে কথা বলতে উনিও বলেছেন, আমিও বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে সৌদি প্রতিরক্ষা জোট যেটা করা হচ্ছে, সেখানে 13টি দেশকে সঙ্গে নিয়ে সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সেখানে বাংলাদেশকেও চেয়েছে, বাংলাদেশের নামও আছে, পাকিস্তান তুরস্কের পাশাপাশি। সেক্ষেত্রে এটা হরমুজ প্রণালী নিয়েই তো আসলে মেইনলি সমস্যা। সেই সমস্যা থেকে তারা বলছে যে বিভিন্ন রোড তারা বলছেন বাবে আলনাদ থেকে শুরু করে আল মান্দার প্রণালী, লোহিত সাগর, এডেন উপসাগর, এই স্বাধীনতার মানে নৌ চলাচলের স্বাধীনতার জন্য চুক্তিটা করা হচ্ছে। সেক্ষেত্রে আবার ইরান, রাশিয়া, চীন, এই বেল্টটাও তো তাদের আছে। সেক্ষেত্রে ইরানকে বাদ দিয়ে এই ধরনের চুক্তিতে বা এই ধরনের জোটে মানে যুক্ত হওয়া বাংলাদেশের কতটা সামনের দিকে আমাদের জন্য লাভবান হতে পারে? দেখুন, যদি হরমুজের অবস্থানগত জায়গা দেখেন, তারা হচ্ছে উত্তরে ইরান এবং হচ্ছে দক্ষিণে কিন্তু ওমান। তো এই যে ভৌগোলিক জায়গা দেখেন, এবং আজকে আমি যেটা দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওমানকে রীতিমতো থ্রেট করেছে যে যদি তুমি হরমুজ নিয়ে কোনো টালবাহানা করো, তাহলে কিন্তু তোমার এখানে আমি বম্বিং করব। এখন বিষয়টা মানে সৌদি আরব আসলে এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে রয়েছে, এবং আমি গত কয়েকদিন ধরে যেটা দেখলাম যে ধরেন তাদের যে ডেডলাইন ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে এখন কি তারা মানে ইরানকে ঘিরে যে আমাদের যে শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা ছিল, সেটা কোন স্ট্যান্ডে হবে, এটা নিয়ে কিন্তু এক ধরনের মানে আশঙ্কা রয়ে গেছে। এখন যদি ইরান, সে কি রিটেলিয়েট করবে না? অবশ্যই সে করবে। এখন ধরেন ইরানের যে মানে যে ভৌগোলিক মানে আকৃতির জায়গা থেকে যদি চিন্তা করেন, তার যে পর্বত বেষ্টিত যে এরিয়া, ধরেন আপনি যদি ওখান থেকে তারা যদি স্থল অভিযানের চিন্তা করে যুক্তরাষ্ট্র, সেটাও কিন্তু সফল হবে না। কারণ ইরান কিন্তু অলরেডি তারা টেকনিক্যালি অনেক জায়গায় নিয়ে রেখেছে। হয়তো তারা সেখানে ভূগর্ভস্থ অনেক ওয়ার জোন ক্রিয়েট করে রেখেছে, যেটা আমি আপনি হয়তো জানি না। এবং এই যে পরিস্থিতি এখন হচ্ছে, এবং একটা মানুষের আমার মনে হয় যে এই উস্কানি যেটা হয়েছে, যে এক ধরনের ডিল কিন্তু শেষের দিকে চলে গিয়েছিল। সেখান থেকে ধরেন জ্যারেড কুশনার তার স্বার্থ, তার অনেক পলিসিগত ইস্যুজে সে হস্তক্ষেপের কারণেই কিন্তু ইসরায়েলকে তিনি খুশি করার জন্যই কিন্তু শেষমেশ এই পরিস্থিতিকে সে নিয়ে এসেছেন। এবং দেখেন ইরানের সঙ্গে কিন্তু ওই ভৌগোলিক টেরিটরির যা প্রতিবেশী যারা আছে, কারোর সাথে কিন্তু এখন সুসম্পর্ক নেই। শুধুমাত্র শিয়া যে বেষ্টিত যে জনপদ আছে, সেখানে ধরেন তাকে হয়তো হুতিরা তাকে সাপোর্ট দিবে, ইয়েমেনের এডেনদের ওই অঞ্চল থেকে হুতিরা তাকে সাপোর্ট দিবে। এদিকে আপনি লেবাননের কথা চিন্তা করে দেন, লেবাননকে যেভাবে ম্যাসাকার করে দিয়েছে ইসরায়েল। তো সেই অর্থে ইরান কিন্তু এখন মানে দেয়ালে পিঠে মতো একটা অবস্থায় রয়েছে হরমুজকে ঘিরে। আবার তারা কিন্তু এক ধরনের মানে কড়া সতর্ক অবস্থা, এবং আমি যেটা দেখলাম প্রচুর সোলজার তারা মোতায়েন করে রেখেছে, বিশেষ করে ওই যে দ্বীপ এরিয়া যেগুলি আছে, মানে হরমুজের আশেপাশের যেসব এরিয়াগুলো, যেখান থেকে তাদের বড় মানে তেলের চালানগুলো যেখান থেকে চলাচল করে, সেই এরিয়াগুলো কিন্তু তারা সেনা উপস্থিতি বাড়িয়েছে ইরান।
তো স্বাভাবিকভাবে এখন কিন্তু এক ধরনের ওয়ার সিচুয়েশনের ভিতরে চলে গেছে, এবং যদি সেটা স্থল অভিযানের দিকে যায় সেই ইম্প্যাক্টটা কিন্তু আপনার এই জ্বালানি সরবরাহের জায়গাটায় পড়বে। কারণ দেখেন এই মুহূর্তে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু কাতারে, হ্যাঁ, তো সেই কাতারের সঙ্গেও কিন্তু আমাদের এতদিন ধরেন কাতারের সঙ্গে যে এই 4-5 দশক ধরে যে এটা ছিল শুধুমাত্র লেবার জায়গায়, কিন্তু লাস্ট ইয়ের সময় কিন্তু আমাদের এলএনজির একটা বিশাল সম্পৃক্ততা রয়েছে। তো সেই জায়গায় যখন আমরা এক ধরনের বিকল্প জ্বালানির উৎস খুঁজছি বাংলাদেশ, এর বাইরে আমরা নূতন দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি, তো কাতার কিন্তু শুধুমাত্র এটা না। এবং লাস্ট যে কাতার 2024-এ কাতারের যিনি আমির বাংলাদেশ সফর করে গেলেন, তখন কিন্তু একটা জায়গায় ছিল সামরিক সক্ষমতার একটা সাপোর্টিভ একটা বিষয় ছিল, যদিও সেটা অনেক জায়গায় খুব একটা বেশি আলোচনায় আসে নাই। তো সেই জায়গায় কাতার কিন্তু ধরেন মধ্যপ্রাচ্যের সংকটের বিভিন্ন সময় মেডিয়েটরের একটা ভূমিকা নিয়েছে, যদিও এই ইস্যুতে আমরা দেখছি যে ইরান এর এই ইস্যুতে তাকে ওমানকে হয়তো অনেক সময় মধ্যস্থতাকারী মেনেছে যুক্তরাষ্ট্র, কিন্তু আপনি সেই ফিলিস্তিন ইস্যু বলেন, ইসরায়েল ফিলিস্তিনের যত সংকট এসেছে, কিংবা ধরেন মিশর ইস্যুতেও আমরা জানি অনেক সময় মধ্যস্থতার ভূমিকায় ছিল কিন্তু কাতার। তো আমরা মনে করি যে এই ইস্যুতে যদি যেমন ধরেন সংযুক্ত আরব আমিরাত গতকালকে যে স্ট্যান্ডটা নিয়েছে ইরানের এগেনস্টে, তো এরকম যদি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এক এক করে ইরানের বিরুদ্ধে এ ধরনের স্ট্যান্ড নেয়, তখন সৌদি আরবের সঙ্গে কিন্তু তার একটা সুসম্পর্ক তৈরি হচ্ছিল, এবং লাস্ট 4-5 বছর ধরে খুবই বৈরী একটা সম্পর্ক ছিল। সেখান থেকে কিন্তু এই সর্বশেষ কিছুটা সম্পর্ক উন্নয়নের জায়গায় ছিল। এখন আবার এই নূতন যদি অভিযান শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু মানে আমি এই যে তাদের যে সৌদি আরবের যে সামরিক সক্ষমতা বলেন, যে চুক্তির জায়গাটা বলেন, সমস্ত কিছু সে কিন্তু তাকে তার নিজের অস্তিত্বকে টিকায় রাখার জন্যই কিন্তু সে যুক্তরাষ্ট্রকে প্রভাব বলয় থেকে এখন পর্যন্ত আছে। সেখানে আপনি তুরস্কের ভূমিকার কথা চিন্তা করে দেখেন, ধরেন আমি যদি বর্তমান সরকারের ফরেন পলিসির কথা চিন্তা করি, সেই জিয়াউর রহমানের আমলের সময় কথা যদি চিন্তা করি, জিয়াউর রহমানের সাথে যে ওআইসির যে মিটিংটা তখন যেটা হয়, সেটাও কিন্তু তুরস্কে হয়েছিল তখনকার, এবং প্রায় 44টা দেশকে নিয়ে যে ওই সময়ের যে, এবং আমি মনে করি যে যেহেতু সেই প্রেসিডেন্টেরই উত্তরসূরি আমাদের বর্তমান সরকার, যিনি মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, তার যে স্ট্যান্ড সেই জায়গায় আমি মনে করি যে সে চাইলে এই জোটে যদি বাংলাদেশ অংশ নেয়, এটা আমাদের ভূ রাজনীতির জন্য আমাদের একটা সাপোর্টিভ হবে। আর একটা বিষয় হচ্ছে, আমি মনে করি যে এখানে যেহেতু জিয়াউর রহমানের লিডারশিপের ভিতরে একটা জিনিস আমরা যেটা দেখেছি, সার্ককে বিল্ডিং করে সাউথ এশিয়ার একটা বিষয় ছিল, ইভেন ওআইসিরও অনেক লিডিং এর জায়গায় কিন্তু জিয়াউর রহমান অনেক সময় ইনিশিয়েটিভ নিয়েছে। তো সেই জায়গায় তো সেই জায়গায় আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী যদি চান, সেক্ষেত্রে সেই তার উত্তরাধিকারের যে রক্তের যে মানে শোধ আর কি যেটা বলেন, সেই শোধ পূরণ করতে পারলে তিনি একটা বোল্ড স্ট্যান্ড নিতে পারেন এখানে লিডারশিপের জায়গায়, এবং এই জোটে বাংলাদেশের আমার মনে হয় অংশ নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। আমি যেতে চাই ডাক্তার রাকিব আল হাসান। ডাক্তার রাকিব আল হাসান, এখন যদি বলি বিএনপি সরকারের যে পররাষ্ট্র নীতি, স্বাভাবিকভাবে এই যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, এইসব বিষয়গুলো, এইসব শক্তিধর দেশগুলো অবশ্যই চলে আসে। সেই ক্ষেত্রে এখন যদি এই অনেকটা যদি বলে জোরালোভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, এই ক্ষেত্রে সরকারের পররাষ্ট্রনীতিতে কি কি সংযোজন বিয়োজন করা দরকার যাতে দেশের স্বার্থে? ওকে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে আমার কাছে যেটা ফার্স্টলি মনে হয়, আপনার এই কাউকে আপনি এখানে ইগনোর করতে পারবেন না, এটা হচ্ছে ফার্স্ট কথা। মানে কাউকে ইগনোর করা যাবে না এখানে। ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে আগের 2 পার্টেই ক্লিয়ার করে দিয়েছি যে এখানে আপনার বেস্ট পসিবল ডিলটা করতে হবে সব জায়গাতেই। এটা যদি আপনার সামরিক ক্ষেত্রে হয়, আপনি যদি অর্থনৈতিক ক্ষেত্রে হয়, আপনি যদি ভিসা পলিসি হয়, আপনি যদি লেবার মার্কেট হয়, আপনার যদি এলএনজি, সব ক্ষেত্রেই আমি মনে করি যে সরকারের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে, ধরেন আমরা উন্নত বিশ্বের যে পররাষ্ট্র নীতিগুলো দেখি, ধরেন সব বাদ দেন না, আপনার আমাদের দেশের যে অ্যাম্বাসিগুলো, দেন অ্যাম্বাসিগুলো পলিসি কি আপনাকে বলি আমি। ধরেন আমাদের এখানকার যে চাইনিজ অ্যাম্বাসি, যে ওদের যে প্রেস টিম, যা প্রেস যে ডিল করে, মিডিয়া ডিল করে, সে আমার আপনার সে ফ্লুয়েন্ট বাংলা পারে। রাশিয়ার ক্ষেত্রে সে ফ্লুয়েন্ট রাশিয়ান পারে। তারপরে সব ক্ষেত্রেই ধরেন, এবং শুধু তাই না, আমাদের এখানকার যে এখনকার যে রাশিয়ার যে হচ্ছে আপনার ফার্স্ট সেক্রেটারি, সে 2014 সালে এখানে হচ্ছে আপনার প্রেস সেক্রেটারি ছিল, এবং সাধারণত ওরা এইভাবে নার্সিং করে গ্রুম করে পাঠায়। আমাদের আসলে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বড় দুর্বলতা যেটা, সেটা হচ্ছে ধরেন আমাদের মানে ক্যারিয়ার ডিপ্লোমেট ছাড়া আমাদের যে মিশনগুলোতে খুবই পুয়ার, এদের পারফরমেন্স খুবই পুয়ার। এক্ষেত্রে আমি মনে করি, ধরেন আমাদের আপনি যে ডিলটি করাবেন, ধরেন স্বাভাবিকভাবে আপনি চায়না যাবেন এখন ডিল করতে, চায়না গেলে ভাই ওখানে চাইনিজ ছাড়া কিছু চলবে না, স্বাভাবিক বাংলা। জাপানে যাবেন, জাপানি ছাড়া চলবে না। কোরিয়া যাবেন, কোরিয়া ছাড়া চলবে না। এবং শুধু তাই না, শুধু ভাষাটা ব্যাপার না, আপনার ওখানকার ভৌগোলিক অবস্থান, ওখানকার হিস্ট্রি, ওখানকার পলিটিক্যাল কালচার, সব কিছু আপনি জানতে হবে। এখানে আমার কাছে যেটা মনে হয়, ধরেন সরকার যেহেতু মাল্টি রোল ডিপ্লোমেসিতে যেতেই হবে, কোনো উপায় নেই।
তো সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা জায়গায় আপনার আলাদা আলাদা প্রিপারেশন রাখা দরকার। মানে আপনি একজনকে দিয়ে 10টা কাজ কখনোই হবে না এটা। আর ফরেন পলিসিটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, তাই না? এখানে ধরেন আপনার একটা শব্দর মারপেশ অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, না বলা কথাগুলো অনেক কিছু হয়ে যায়, আপনার চোখের হিসাব, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট সব কিছু চেঞ্জ হয়ে যায়। এক্ষেত্রে আমি মনে করি সরকারের যে উদ্যোগটা নেওয়া উচিত, সেখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পলিসি রেডি করা, আলাদা টিম তৈরি করা, এবং প্রত্যেকটা টিমে শুধুমাত্র ক্যারিয়ার ডিপ্লোমেট না, আপনার পলিটিশিয়ান, ক্যারিয়ার ডিপ্লোমেট, একাডেমিশিয়ান, জার্নালিস্ট, হ্যাঁ, সবাইকে কালচারাল ফিগার সব কিছু মিলে আপনার হচ্ছে কি এই জিনিসগুলা মানে সমন্বয় করা উচিত। একটা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন, কারণ শেখ হাসিনা যতবারই চীন রাশিয়া যেত, কখনোই দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেনন কিংবা হাসানুল হক এদের ছাড়া যেত না, এবং ইনভাইটেশনগুলো ওদের মাধ্যমে আসতো। আপনার এই খেলাটা বুঝতে হবে, এরা ধরেন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, এরা বাংলাদেশে এত বছর ফেসিবাদের সাথে প্রাসঙ্গিক কীভাবে ছিল, ক্যাবিনেট কীভাবে শেয়ার করলো, এদের ইলেকশনগুলো 200 পড়তে পাবে না, স্বাভাবিক না? কেন ছিল? কারণ এই জায়গাগুলোকে হাসিনা রাখার কারণে তো হাসিনা তো 17 বছর ব্যালেন্স করেছিল, লাস্ট মধ্যে পারানে দেখে তো পড়ে গেছে। এক্ষেত্রে আমি মনে করি যে সরকারের এদিকটা আরো একটু সিনসিয়ারলি দেখা উচিত। সরকার এই মুহূর্তে যা করতেছে খুব ভালো, ওয়েল ডান, কিন্তু ঘটনা হচ্ছে কি এটা তো এমন না যে মাঠে নামলে এক বলে ছক্কা মারে দিলাম, আপনার তো 50 ওভার ব্যাটিং করতে হবে, রাইট? শুধু তাই না, ধরেন আপনি 5 বছর ক্ষমতা থাকলেন, আবার ক্ষমতা আসলেন 10 বছর থাকলেন, তারপরে ধরেন আপনার পরবর্তী সময় যে ক্ষমতা আসবে তার জন্য তো একটা লিগেসি মেনটেন করতে হবে। কারণ ফরেন পলিসিটা তো আর একদিনের বিষয় না। ধরেন আমেরিকা, আমরা বলি না, কথা ভাষা বলি না যে আমেরিকা 100 বছর প্ল্যান নিয়ে গায়, অমুক 50 বছরের প্ল্যান নিয়ে গায়, 40 বছরের প্ল্যান নিয়ে গায়। ধরেন আপনি কোরিয়ার কথা চিন্তা করেন না, 97 সালে কোরিয়া যেভাবে অর্থনৈতিক দুর্ভিক্ষের মধ্যে পড়ছিল, তো কোরিয়া যে এখন আজকে এই পজিশনে দাঁড়ায় আসছে, এটাকে এমনি এমনি আসছে। সিঙ্গাপুরকে এমনি আসছে, সিঙ্গাপুরে কি বলতো, সিঙ্গাপুর তো মাছের পল্লী বলতো ওটাকে, তাই না? আলটিমেটলি তাই তো। তো সেই জায়গায় থাকা, ভিয়েতনামের কথা চিন্তা করেন, ভিয়েতনাম তো 20 বছর ম্যাসাকার যুদ্ধ করছে আমেরিকার সাথে, আবার আমেরিকার সাথে ভালো বন্ধু না। আর ভিয়েতনামের সুযোগ দেখেন, আপনার অর্থনীতি রপ্তানি দেখেন, ওদের ইয়ারলি বাংলাদেশের কাছাকাছি ছিল, বাংলাদেশে ইয়ারলি রপ্তানি এখন 50 বিলিয়নের আশেপাশে, ওদের 450, 9 গুণ বেশি। তো আপনার তো এই জিনিসগুলো পলিসিটা রেডি করতে হবে, এটা তো আর দিনে দিনে হবে না। সুতরাং আমি মনে করি যে সরকার এই দিকগুলোতে আরো বেশি ফোকাস করা উচিত। এটা একটা একাডেমিক আলাপ, কিন্তু আমি পলিটিক্যাল বাইরে একাডেমি আলাপটা তুলে ধরলাম। অসংখ্য ধন্যবাদ। আমি ছোট্ট করে যে শাকিল মাহমুদ আপনাকেও জানতে চাই যে এখন যদি বলি আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি চীন ভারতের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করবার চেষ্টা করা হয়েছে, শেষ চেষ্টা করে না ভাই, যারে সে যেটা দিলে তার ক্ষমতা থাকাটা হবে, তাকে তাই দিছে। যেমন হচ্ছে আদানিকে বিদ্যুৎ দিলে সে 18 সালে ক্ষমতা আসতে পারবে, আদানিকে দিছে রোহিঙ্গা ঢুকাইতে পারলে সে ক্ষমতা থাকতে পারবে, ওটা তাই করছে। এটাকে মানে ব্যালেন্সিং করে সে ভারসাম্য রক্ষা করতে পারে নাই, যা যেটা বলা হয়। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এখন যে আমেরিকা, চীন, ভারত সব মিলিয়ে ভারসাম্য রক্ষা করে কতটুকু সামনের দিকে এগোতে পারে? দেখেন, উচিত বলে আমি রাকিব আল হাসানের কথার শেষ শব্দটা ধরেই ধরি যে আদানিকে দিলে হচ্ছে টিকে থাকা যাবে। তো আমি তখন মনে আছে যখন এই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প যখন হয় আমাদের সুন্দরবন, যেহেতু আমার অঞ্চল সুন্দরবনের ওই টেরিটরি, তো এটা আমার খুব কষ্টের জায়গা। তখন আমি এই আদানি কোথায় কোথায় এই কয়লা প্লান্ট করেছে, আমি এটা নিয়ে একটু কাজ করতে গেলাম, দেখলাম অস্ট্রেলিয়ায় তারা মেলবোর্নে ওখানে কোরাল দ্বীপপুঞ্জ আছে। এই কোরাল দ্বীপপুঞ্জের ওখানে তারা একটা এই যে ভূগর্ভস্থ একটা মানে কয়লা প্লান্ট করতে গেছে, এবং ওখানে এমন প্রোটেস্ট হয়েছে, কারণ ওখানে ওরা কিন্তু ক্লাইমেট এবং হচ্ছে পরিবেশ এই ইস্যুস নিয়ে ওরা কিন্তু খুব ভয়েস রেস, এবং সাথে সাথে কিন্তু ওখান থেকে সে বাধ্য হয়ে মানে ওখান থেকে সে শিফট হইতে বাধ্য হয়েছে, এবং তার বিশাল ইনভেস্ট ছিল। কিন্তু আমাদের এইখানে যখন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের অ্যাগেনিস্টে যখন মুভমেন্ট করলো এখানের আনু মোহাম্মদরা, সেটার অ্যাগেনিস্টে কিন্তু কোনো পদক্ষেপ হয় নাই, সেটা হয়েছে, সেই চুক্তি কিন্তু হয়েছে। আপনি ভারতের এই শেষ অংশটা যদি বলি, এই আদানি ভারতের বিজেপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আদানির কি অবদান আছে না? তাদের স্পন্সরশিপ আছে না? আমেরিকায় যেমন ধরেন যেই সরকার ক্ষমতায় আসুক তাদের ইহুদি লবিজদের একটা ইনভেস্টমেন্ট সেখানে থাকে, সেম কিন্তু এই যারা অলিগার্ক বিভিন্ন হ্যাঁ, এরা কিন্তু এই জায়গাটা থাকবে। তো সেই অর্থে আমি মনে করি যে বাংলাদেশকে এখন বাংলাদেশ ফার্স্ট নীতিতে চলতে হলে অবশ্যই তাকে স্পেসিফিক স্কিল্ড ম্যান পাওয়ার, বিশেষ করে এই কূটনৈতিক, এবং আমি সোজা কথায় বলি যেটা দুতিয়ালির জায়গায় অবশ্যই এখানে মানে ওই যে মিষ্টি মিষ্টি আলাপ দিয়ে হবে না, এখানে মানে যাকে যেখানে স্ট্যান্ড নিতে হবে সেখানে স্ট্যান্ড নিতে হবে, যেখানে আপনার মিউচুয়াল সমঝোতা হতে পারে সেটা করতে হবে, এবং এটার জন্য অবশ্যই প্রাসঙ্গিক লোক দরকার। একই মানে আমি রাকিব আল হাসানের সাথে একমত যে একই ব্যক্তিকে দিয়ে আপনি সব কাজ করতে পারবেন না। ধরেন আপনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবেন, কিন্তু আপনি চীনকে পিছনে ফেলে দেবেন, আবার ভারতকে আপনি স্যাডেল করে রাখবেন, তার মানে হচ্ছে আমার এই পুরো আমার ভৌগোলিকভাবে আমি এমন অবস্থার ভিতরে রয়েছি। ধরেন যুক্তরাষ্ট্র কিন্তু সেই আমার মনে আছে যে হেরিকে টমাস একবার বলেছিল যে তোমরা আমার সেন্ট মার্টিন দ্বীপকে 100 বছরের জন্য দিয়ে দাও, তো তখন কিন্তু বিএনপি সরকার দেয়নি তাকে। তো সেই আজকে এই প্রায় 18 বছর পরে বিএনপি সরকার নতুনভাবে ক্ষমতায় আসছে, তো অবশ্যই তার আমার কাছে মনে হবে যে বাংলাদেশ ফার্স্ট নীতি যেটা,
তাকে যে স্ট্যান্ডে রয়েছে সেই স্ট্যান্ডে অবশ্যই তাকে মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে এবং মিউচুয়াল ডিপ্লোমেসির জায়গা থেকে এগিয়ে যেতে হবে এবং এটা অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে সব জায়গায়। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আজকে আলোচনায় যারা ছিলেন ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক, ছিলেন শাকিল মাহমুদ, লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। বেশ সারগর্ভ আলোচনা করবার চেষ্টা করা যায়, যেহেতু আমরা আজকের বিষয়টা ছিল বৈশ্বিক প্রেক্ষাপট ও বাংলাদেশের পররাষ্ট্রনীতি। যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই বিভিন্ন পররাষ্ট্রনীতি নিয়ে কথা চলছে, কথা উঠছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিএনপি অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট নীতিতে এগুচ্ছেন, সেই কথাও বেশ প্রচার হচ্ছে, প্রকাশ হচ্ছে। দর্শক, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই আমাদের দুজন আলোচকের সেই বক্তব্য আপনাদের হৃদয়ে কতটুকু গাঁথতে পেরেছে সেটা হয়তো আমাদের এই অনুষ্ঠানের উপরে ডিপেন্ড করবে, আসলে কতটুকু আপনারা গ্রহণ করতে পেরেছেন, কতটুকু গ্রহণ করতে পারেননি। দর্শক, এই দুজনকে আলোচককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেবার জন্য। সেই সাথে আপনারা দর্শকরা যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা ধৈর্য ধরে দেখেছেন, তাদেরকেও আপনাদের সকলকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।